আজ 22শে ফেব্রুয়ারি রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। লোকসভা ভোটে লড়েছিলেন যার বিরুদ্ধে, সেই অভিষেকের হাত ধরেই তৃণমূলে প্রতিকূল, দ্রুত বহিষ্কার করল সিপিএম। কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত সিউড়ি, ভোটের মুখে গোষ্ঠী কন্দল তৃণমূলে। 10,000 দিলেই বাংলাদেশে অনুপ্রবেশকারীর নাম এসআইআর তালিকায়, বাগদায় ভাইরাল বিএলওর কথোপকথন। ভোটের আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর কেন এত তৎপর নির্বাচন কমিশন? নেত্রী তাকে প্রার্থী করবে কিনা তা নিয়ে সন্দেহ, তবু বেহালায় গিয়ে পার্থ বললেন, আমি তোমাদেরই লোক। ভাষা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে বিজেপির অনন্ত মহারাজ নিলেন বঙ্গবিভূষণ সম্মান। বিধানসভা ভোটের আগে বিড়ম্বনায় বিজেপি। রাজীব কুমারকে কুরুচিকর মন্তব্য করায় সুকান্তের কাছে গেল আইনি নোটিশ। বেসরকারি নার্সিং হোমে প্রসূতির ভুল চিকিৎসা ও কিডনি পাচারের চেষ্টা। স্কুল ছুটি দিয়ে জোরে সাউন্ড বক্স ও মাইক বাজিয়ে বিধায়কের অনুষ্ঠান ঘিরে বিতর্ক। ভারতীয় লরি চালকের লরিতে লুকিয়ে অনুপ্রবেশ করে পাকড়াও বাংলাদেশি যুবক। হাসখালী ও বাগদা থেকে দফায় দফায় 4 বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারী গ্রেপ্তার। এবার প্রতিকূলকে অর্বাচীন বলে আক্রমণ সুজন চক্রবর্তী। বাংলা পলিটিক্সের খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। সিপিএম এর তরুণ মুখ প্রতিকুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আন্তর্জাতিক ভাষা দিবসের দিনই তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মামাটি মানুষের রাজনীতিতে পা রাখেন। আমতারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে তার উপস্থিতির মাঝে সিপিএম এর তরফে বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। রাজনৈতিক জল্পনাকে সত্যি করে প্রতিকুর রহমান শেষ পর্যন্ত রেজ্জাক মোল্লা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করলেন। গত কয়েকদিন ধরেই ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে তার দলবদলের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছিল। দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করার পর থেকেই তার তৃণমূলে যোগদান দেওয়ার জল্পনা বাড়তে থাকে। তার অনুগামীরাও সামাজিক মাধ্যমে তার ইঙ্গিত দিতে শুরু করেছিলেন। উল্লেখযোগ্যভাবে গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিকুর, কিন্তু সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পর এবার তার হাত থেকেই তৃণমূলের পতাকা তুলে নিলেন তিনি। অন্যদিকে প্রতিকুরের তৃণমূলে যোগদানের খবর সামনে আসতেই সেলিম সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, বিরোধী শিবিরে যোগ দেওয়ায় প্রতিকুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। যদিও তিনি এর আগে স্বীকার করেছিলেন প্রতিকুরের দলত্যাগ তার কাছে সন্তানের মতো কাউকে হারানোর সমান বেদনাদায়ক। কেষ্ট বনাম কাজল গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সিউড়ি, ভোটের মুখে গোষ্ঠী কোন্দল তৃণমূলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ড্রেন নির্মাণকে ঘিরে বিরোধের সূচনা। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় এলাকায় ড্রেনেজ তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু স্থানীয়দের অভিযোগ লক্ষাধিক টাকার প্রকল্পে বাস্তবে খরচ করা হচ্ছে মাত্র 25 থেকে 30 হাজার টাকা। এই অনিয়ম নিয়ে শাসক দলের অভ্যন্তরে অসন্তোষ দানা বাঁধে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বীরভূমের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে। সিউড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে বিরোধের জেরে বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বোমাবাজিরও ঘটনাও ঘটেছে। এই ঘটনায় একদিকে যেমন অনুব্রত মণ্ডলের অনুগামীরা, অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ শিবির। অনুব্রত ঘনিষ্ঠদের দাবি, ড্রেনের কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছিল এবং সেই অভিযোগ তোলার জেরেই কাজল শিবিরের ঘনিষ্ঠ নুরুল ইসলামের সমর্থকেরা এলাকায় তাণ্ডব চালিয়েছে। অন্যদিকে নুরুল ইসলাম শিবিরের পাল্টা অভিযোগ, সরকারি প্রকল্পের অর্থ থেকে কাটমানি দাবি করা হয়েছিল অনুব্রত ঘনিষ্ঠদের তরফে। সেই দাবি না মানায় মিথ্যা অভিযোগ তুলে অশান্তি তৈরি করা হচ্ছে। সিউড়ি 2 ব্লকের হারাইপুর গ্রামে এই সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়ালেও এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো শীর্ষ নেতা মুখ খোলেননি। 10,000 দিলেই বাংলাদেশে অনুপ্রবেশকারীর নাম কি এসআইআর তালিকায়, বাগদায় ভাইরাল বিএলওর কথোপকথন। উত্তর 24 পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের নপাড়ার 120 নম্বর বুথের বিএলও চন্দ্রকান্ত মণ্ডলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, বাংলাদেশে অনুপ্রবেশকারী এক পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য মাথাপিছু 10,000 টাকা করে দাবি করা হয়েছে। 6 জনের নাম তোলার জন্য মোট 50,000 টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ, যা নাকি মাইক্রো অবজারভারের নাম করে দাবি করা হয়েছে। এই ঘটনার পর বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বার জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। জানা গিয়েছে, অভিযুক্ত পরিবারের কারোর নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল না এবং সম্প্রতি তারা বাংলাদেশ থেকে এসেছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিএলও চন্দ্রকান্ত মণ্ডল। তার দাবি, প্রযুক্তির মাধ্যমে কণ্ঠস্বর নকল করে অডিও তৈরি করা হয়েছে। তার পরিবারও তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল নেতা তরুণ ঘোষ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির অভিযোগ করেছে তৃণমূলের প্রশ্রয়েই এমন ঘটনা ঘটছে, তবে ভাইরাল অডিও সত্যতা এখনো যাচাই হয়নি। ভোটের আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর কেন এত তৎপর নির্বাচন কমিশন? পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরালো হয়ে উঠেছে। যদিও এখনো নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হয়নি।
ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি কড়া নির্দেশ দিয়ে ভোটার তালিকায় কারচুপি রোধ করার বার্তা দিয়েছে এবং 7.5 লক্ষ নাম বাদ দেওয়ার প্রচেষ্টায় আইনি বাধা সৃষ্টি করেছে। আদালতের রায়ে ভোটারদের জন্য বড় স্বস্তির খবর এসেছে, যাতে তালিকা অপরিবর্তিত ও নিরপেক্ষ থাকে। একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার অনেক আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হচ্ছে। সূত্র অনুসারে প্রথম দফায় 1 মার্চ 240 কোম্পানি এবং দ্বিতীয় দফায় 10 মার্চ আরও 240 কোম্পানি, মোট 480 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী রাজ্যে প্রবেশ করবে। এই বাহিনী এলাকা দখল, রুট মার্চ, ভোটারদের আস্থা বৃদ্ধি এবং ইভিএম সহ নিরাপত্তা নিশ্চিত করবে। রাজ্য প্রশাসনকে জওয়ানদের আবাসন ও যাতায়াতের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। 28 ফেব্রুয়ারি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পরই এই মোতায়েন শুরু হবে, যা কমিশনের কঠোর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার স্পষ্ট বার্তা। 2021 নির্বাচনের তুলনায় এবার বাহিনীর আগাম ও বিপুল মোতায়েন নতুন মাত্রা যোগ করেছে, যা রাজ্যে বড় প্রভাব ফেলতে পারে। নেত্রী তাকে প্রার্থী করবে কিনা তা নিয়ে সন্দেহ, তবু বেহালায় গিয়ে পার্থ বললেন, আমি তোমাদেরই লোক। নিয়োগ দুর্নীতির অভিযোগে 3.5 বছর জেল খেটে আসা প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবার খোলাখুলি নির্বাচনী ময়দানে নেমেছেন। জেল মুক্তির পর জনসংযোগের আড়ালে বেহালায় গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, একটাই বার্তা, আমি তোমাদেরই লোক। অসীম স্নেহে, ভালোবাসায়, আশীর্বাদে পরপর 5 বার বিধানসভায় আমাকে জয়ী করেছেন সেখানকার মানুষ। শারীরিকভাবে গাড়িতে ওঠার শক্তি যতক্ষণ থাকবে আমি বেহালাতেই যাব। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে তৃণমূল তাকে বেহালা পশ্চিম থেকে প্রার্থী করবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। পর্যবেক্ষকদের মতে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের ঘর ওয়াপাসির পর তার প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি, কারণ দুর্নীতির দায়ে জেল খাটেননি তিনি। বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায় বর্তমান বিধায়ক এবং তাকে সরানো ঝুঁকিপূর্ণ, কারণ রত্নার বাবা দুলাস দাসের প্রভাব এবং পারিবারিক বিতর্ক প্রকাশ্যে আসতে পারে। ফলে শোভনকে বেহালা পশ্চিমে প্রার্থী করার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখানে তার ফ্লেক্সও দেখা গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় উক্তি, আমি তোমাদেরই লোক, ব্যবহার করে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করছেন। প্রশ্ন উঠছে, তিনি কি দলের টিকিট না পেলে নির্দলে লড়বে, নাকি দল তাকে ফের প্রার্থী করবে? ভাষা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে বিজেপির অনন্ত মহারাজ নিলেন বঙ্গবিভূষণ সম্মান। বিধানসভা ভোটের আগে বিড়ম্বনায় বিজেপি। গতকাল আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দেশপ্রিয় পার্কে রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন। রাজবংশী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে তার প্রচেষ্টার জন্য এই সম্মান দেওয়া হয়েছে। অনন্ত মহারাজ মমতার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন। তার আসন মমতার ডান পাশে। মমতা তাকে উত্তরীয় পরিয়ে সম্মান তুলে দেন এবং রাজবংশীদের জন্য কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানে অনন্ত বেশিক্ষণ থাকেননি। সম্মান গ্রহণের পর মমতা জানান, বিমান ধরার তারা এবং অন্য কাজ থাকায় তিনি চলে যাচ্ছেন। রাজবংশী ভাষায় কবিতা পাঠ করেন এবং মমতাকে ধন্যবাদ জানান। পরে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, রাজবংশীরা 1947 থেকে বঞ্চিত, বিজেপির সাংসদ হয়েও তাদের জন্য কিছু করেনি। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনা বিজেপির জন্য বিড়ম্বনা সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা চলছে, বিশেষ করে উত্তরবঙ্গে রাজবংশী ভোট ব্যাংকের প্রভাব বিবেচনায়। অতীতে মমতা অনন্তের বাড়িতে গিয়েছিলেন। বিজেপি নেতৃত্ব এটিকে সাধারণ সম্মান হিসেবে দেখে গুরুত্ব দিতে চাননি। রাজীব কুমারকে কুরুচিকর মন্তব্য করায় সুকান্তের কাছে গেল আইনি নোটিশ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠালেন রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারের আইনজীবী। অভিযোগ, সুকান্ত মজুমদারের সাম্প্রতিক মন্তব্য রাজীব কুমারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আইনি নোটিশে দাবি করা হয়েছে, কয়লা পাচার দুর্নীতির সঙ্গে রাজীব কুমারকে জড়িত বলে ইঙ্গিত করা হয়েছে, যা তার মর্যাদাকে আঘাত করেছে। পাশাপাশি দিদি তেরা ডিজি দিওয়ানা হ্যায় ধরনের মন্তব্যকে গুরুতর অপমানজনক বলা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এই মন্তব্যের ফলে রাজীব কুমার মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন এবং সমাজে তার পেশাগত সম্মান নষ্ট হচ্ছে। তাই সুকান্ত মজুমদারকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশে সতর্ক করে বলা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বেসরকারি নার্সিংহোমে প্রসূতির ভুল চিকিৎসা ও কিডনি পাচারের চেষ্টা। মালদার শামসিয়া এলাকার সমাজসেবা নার্সিংহোমে প্রসূতি রেশমিরা খাতুনের ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। 2025 সালের 19 আগস্ট প্রসব যন্ত্রণা নিয়ে তিনি নার্সিংহোমে ভর্তি হন। অভিযোগ, অর্থোপেডিক চিকিৎসক দিয়ে সিজারিয়ান অস্ত্রোপচার করানো হয়, যার ফলে প্রসূতির 2টি কিডনি নষ্ট হয়ে যায়। এছাড়া কিডনি পাচারের চেষ্টাও করার অভিযোগ উঠেছে। প্রসূতির পরিবার নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে পুকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর থেকে কর্তৃপক্ষ অভিযোগ প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি দিতে থাকে। শনিবার শামসির সাহারাতলা এলাকায় প্রসূতির স্বামী আব্দুল
আব্দুর রহিমকে কয়েকজন ঘিরে ধরে। তারা মাথায় বন্দুক ঠেকিয়ে বেধড়ক মারধর করে, লোহার রড ও ছুরি দিয়ে হাতে আঘাত করে এবং তার বাইক ভাঙচুর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করান, সেখানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় প্রসূতির পরিবার শামসি ফাঁড়িতে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিবার তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো উত্তর মেলেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজ করছে। গোটা ঘটনায় শামসি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল ছুটি দিয়ে জোরে সাউন্ড বক্স ও মাইক বাজিয়ে বিধায়কের অনুষ্ঠান ঘিরে বিতর্ক। মালদার মোথাবাড়ির মেহেরাপুর গঙ্গাপ্রসাদ গ্রামের গঙ্গাপ্রসাদ হাই স্কুলে উত্তেজনা ছড়িয়েছে। এলাকার বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের একটি সমবায় অনুষ্ঠানের জন্য স্কুলে ছুটি ঘোষণা করা হয়। একাদশ শ্রেণীর পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যেই প্যান্ডেল মঞ্চ তৈরি করে তারস্বরে সাউন্ড বক্স ও মাইক বাজিয়ে অনুষ্ঠান করা হয়। প্রধান বক্তা ছিলেন সাবিনা ইয়াসমিন। ফলে ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকতে না ঢুকতেই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনায় অভিভাবকরা তীব্র বিক্ষোভ দেখান। তারা স্কুলে ঢুকে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন। অভিভাবকদের দাবি, রবিবার ছুটির দিনে অনুষ্ঠান হতে পারত, কিন্তু পরীক্ষার সময় মাইক বাজিয়ে অনুষ্ঠানের অনুমতি কিভাবে দেওয়া হলো? সকলে স্কুলের প্রধান শিক্ষকের হস্তক্ষেপ ও জবাবদিহিতার দাবি করছেন। প্রধান শিক্ষক জানান, বিধায়ক নিজে আসছেন এবং অন্য অতিথিরাও আসছেন বলে অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেননি। স্কুল ছুটি ঘোষণা করে ছাত্রছাত্রীদের বাড়ি চলে যেতে বলা হয়েছে। সাবিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমন বিতর্ক শাসক দলের জন্য চিন্তার কারণ। বিরোধীরা নিন্দা করে প্রশ্ন তুলেছে। ভারতীয় লরি চালকের লরিতে লুকিয়ে অনুপ্রবেশ করে পাকড়াও বাংলাদেশি যুবক। মালদা জেলার ইংরেজবাজার থানা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে একটি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ভারতীয় লরি চালক ২৬ বছর বয়সী সাজুর ঘোষ তার লরিতে লুকিয়ে রেখে এক বাংলাদেশি যুবককে ভারতে প্রবেশ করাতে সহায়তা করেছিল। শুক্রবার রাতে মহদীপুর সীমান্ত দিয়ে লরিটি ভারতে প্রবেশ করার সময় বিএসএফ জওয়ানরা রুটিন তল্লাশি চালায়। লরির যন্ত্রাংশের ভিতরে লুকিয়ে থাকা অবস্থায় ধরা পড়ে বাংলাদেশি যুবক মোহাম্মদ আলমগীর কবির, বয়স ২৬ বছর। তার বাড়ি রাজশাহী জেলার চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায়। জেলার মুখে যুবক নিজেকে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। বিএসএফ তৎক্ষণাৎ তাকে এবং লরি চালক সাজু ঘোষকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। জানা গেছে, সাজু ঘোষ লরিতে পণ্য সামগ্রী নিয়ে বাংলাদেশে গিয়েছিল। সেখানে পণ্য খালি করে ফেরার পথে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। পুলিশ বর্তমানে ওই বাংলাদেশি যুবকের অনুপ্রবেশের উদ্দেশ্য তদন্ত করে দেখছে। হাসখালী ও বাগদা থেকে দফায় দফায় ৪ বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারী গ্রেপ্তার। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা সীমান্তে বিএসএফ অবৈধ ভারত বাংলাদেশ সীমান্ত পারাপারের চেষ্টাকারী ৩ বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করেছে। পৃথক ২ ঘটনায় এই গ্রেপ্তার ঘটে। প্রথম ঘটনায় রনঘাট বিএসএফ ৫৯ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত পিলার নম্বর ৫২/১৯ আর সংলগ্ন এলাকা থেকে ৩৮ বছরের সবিতাকে আটক করে। তার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া থানার আরেন্দা এলাকায়। জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো নথি দেখাতে পারেননি। দ্বিতীয় ঘটনায় পিলার নম্বর ৫২/২৩ আর এলাকার কাছে ৪০ বছর বয়সী রিনা আক্তার এবং বছর ২২-এর মনীষা আক্তারকে আটক করা হয়। রিনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাদশা মিয়ার উত্তরপাড়া এবং মনীষার বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার লতাবাগ এলাকায়। তাদের কাছেও সীমান্ত পারাপারের কোনো বৈধ নথি পাওয়া যায়নি। বিএসএফ ধৃত ৩ মহিলাকে বাগদা থানায় হস্তান্তর করে। সেখানে পৃথক ২টি মামলা রুজু হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়ে ধৃতদের আদালতে পেশ করেছে। এছাড়া নদিয়া জেলার হাসখালীতে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি দুদিন আগে ভারতীয় দালালের প্রকাশ্য ঠিকাদারের সহযোগিতায় বিনা ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। অভিযুক্ত দালালকেও পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাগুলো ঘিরে সীমান্ত এলাকায় বিএসএফ এর নজরদারি আরও জোরদার করা হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।